শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, শব্দ হাতে পেলেই আমি খরচা করে ফেলি। শুধু কবি নন, জুৎসই শব্দ পেলে রাজনীতিকরাও খরচে একেবারে দরাজ হাত। বর্ধমানে বিজেপির রাজ্য কমিটির বৈঠকের পর শুরু হয়ে গেছে সেই শব্দ নিক্ষেপের খেলা। বিজেপির রাজ্য সভাপতি ফের আরেকবার স্পষ্ট করে দিয়েছেন, 2019-এর লোকসভার ভিত গড়তে তাঁদের টার্গেট 2018-ওর পঞ্চায়েত। সমস্ত বিষয়ে একেবারে ধারালো শব্দ প্রয়োগে শাসক দলকে মিঁধেছেন দিলীপ ঘোষ আর কৈলাস বিজয়বর্গীয়রা। উল্টো দিকে শব্দে শান দিচ্ছে তৃণমূলও। বিজেপির সমস্ত আক্রমণকে হাস্যকর আখ্যা দিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, আস্ফালনী সার পঞ্চায়েতে সমস্ত স্তরে প্রার্থী দিতে পারে কিনা সেটাই আগে দেখুক বিজেপি। একদিকে বিজেপি যখন বলছে পঞ্চায়েতের আগে বেশ কয়েকজন নেতামন্ত্রী জেলে যাবেন, তখন এই মন্তব্যকে হাতিয়ার করে ফের আরেকবার কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে চক্রান্তের অভিযোগে সরব তৃণমূল। রাজনীতির দাবার ছকেই শব্দ চালাচালির মধ্যেই আসুন শুরুতে দেখি পঞ্চায়েত নিয়ে কি কৌশল রাজ্য বিজেপির। এবারে সমস্ত বুথে সমস্ত সিটে ক্যান্ডিডেট দিয়ে পুরোপুরি লড়াই করে টিএমসির সমকক্ষ লড়াই দেবো, এটা আমাদের টার্গেট। কলিঙ্গ থেকে অমিত শাহ ডাক দিয়েছিলেন, লোকসভা পঞ্চায়েত সব জয় করতে হবে। একদা লাল দুর্গ বর্ধমানে রাজ্য কমিটির বৈঠক শেষে সেই পঞ্চায়েতকেই পাখির চোখ করে এগোনোর বার্তা দিলেন দিলীপ ঘোষ। কোচবিহার হোক কিংবা দক্ষিণ কাঁথি, সম্প্রতি একাধিক উপনির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে আসার পর আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে দিলীপ ঘোষদের দাবি, রাজ্যে এখন তৃণমূলের সঙ্গে মূল লড়াইটা বিজেপিরই। তৃণমূল বিজেপি সামনাসামনি হয়ে গেছে, এটা তো সবাই বুঝতে পারছেন। তৃণমূল অবশ্য বিজেপির দাবিকে গুরুত্ব দিতে নারাজ। এখানে পদ্মই ফুটলো না, পাপড়ি সবে খুলবার চেষ্টা হচ্ছে, সেখানে 80,000 প্রার্থী দেওয়ার স্বপ্ন দেখছেন। আবার টেক্কাও দেবেন, আমি জানি না 80,000-এর পরে প্রায় কাছাকাছি এই সিট দেওয়ার পর আর টেক্কাটা কিভাবে দেবেন। তৃণমূলকে টেক্কার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সিপিএম কংগ্রেসকে রাজ্য রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক বলে ব্যঙ্গ করেছেন দিলীপ ঘোষ। সিপিএম কংগ্রেস হয়তো লড়ার মতো লোকই খুঁজে পাবে না, যদি নমিনেশন ফাইল করে প্রচার করার লোক পাওয়া যাবে না। বিজেপি লড়বে, এই সমস্ত সাধারণ মানুষ বিজেপির ঝান্ডার তলায় এসে বিজেপির সিম্বলে ভোট দেবেন, তারাই টিএমসিকে প্রতিরোধ করবেন। সিপিএমের পাল্টা দাবি, গরম গরম কথা বলে বাজার গরম করতে চাইছে রাজ্য বিজেপি। আমাদের বাতি দেওয়ার লোক থাকবে না বলে বাতি দেওয়ার দায়িত্ব ওনাকে ওনাদের কেউ দেবেন। আমাদের বাতি কীভাবে থাকবে সেটা আমরা বোঝার জন্য আছি। এখনই বেশি বোঝার দরকার নেই, নিজের দলটা বুঝুক, ওইটুকু বুঝলেই যথেষ্ট। ওইটা বুঝুক, আরএসএস বুঝুক, আর রামনবমী হনুমান পুজো নিয়ে ব্যস্ত থাকুক। কিন্তু বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় ভোটে দ্বিতীয় স্থানে উঠে এলেও রাজ্য জুড়ে কি বিজেপির সেই সাংগঠনিক শক্তি আছে যাতে ভর করে তৃণমূলকে টেক্কা দিতে পারে তারা? বিজেপির দাবি, সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে তারা, যার সূচনা নকশালবাড়ি থেকে করে একদম ভবানীপুর পৌঁছে দিয়েছেন অমিত শাহ। প্রত্যেক বুথে ক্যান্ডিডেট দেওয়া, পুরো কমিটি করা, বাড়ি বাড়ি সম্পর্ক করা। ইলেকশনের আগেই 2-3 বার আমরা বিভিন্ন পরিবারে গিয়ে ভোটারদের সঙ্গে জনসম্পর্ক করব, কেন্দ্রীয় সরকারের যে যোজনা তার প্রচার করব। আমি তো দেখলাম মানুষের ঘরে গিয়েছিলেন, অমিত শাহজি এখানে এসেছিলেন, এসে পাত পেতে খেলেন, রাত্রে আবার 5 তারা হোটেলে ডিনারও করলেন। তোষণের রাজনীতি করবার জন্য আদিবাসীদের বাড়িতে খেলেন এবং দেখা করলেন সংখ্যালঘু এক সহকর্মীর কাছে, বিজেপির সহকর্মীর কাছে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের রক্তাক্ত ইতিহাস রয়েছে। বাম আমলে তৃণমূল কিংবা কংগ্রেস, এখন তৃণমূল আমলে বাম বিজেপি ভোট লুটের অভিযোগ করে। দাবি ওঠে কেন্দ্রীয় বাহিনীর। বিজেপি অবশ্য সে পথে হাঁটছে না, তাদের অন্য কৌশল তৈরি। রাজ্য সরকার যদি না চায়, কেন্দ্র সরকার পাঠাতে পারে না। তো আমরা আশা করব যে এখানকার রাজ্য সরকার চাইবে না, তাহলে ওরা ভোট লুট করতে পারবে না, কারণ কি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও লুট হয়ে যাচ্ছে। কেন আমরা ওই ভরসা না করে সংগঠনের ভরসা ইলেকশন লড়ব। বুথ সুরক্ষা বাহিনী আমরা তৈরি করছি কমসে কম 20 জনের নিয়ে, তারা সাধারণ সমাজের লোকদের সঙ্গে মিশে এই দুষ্কৃতকারীদের প্রতিরোধ করবে। 20 জন প্রতিরোধ বাহিনী কোথায়? ও জেলার হিসেব জানে কোথায় কোথায় পঞ্চায়েত নির্বাচন হয়, কিভাবে পঞ্চায়েত নির্বাচন হয়। সব জায়গায় দেখবেন একটা প্রতিরোধ, একটা গায়ের জোর, একটা বলপ্রয়োগ, একটা হিংসার রাজনীতি, একটা ধ্বংসের রাজনীতিতে আজকে কিন্তু বিজেপি মেতেছে না। বিজেপির হুঙ্কার, তৃণমূলের চ্যালেঞ্জ, জমজমাট রাজ্য রাজনীতি। পারদ চড়ছে, কিন্তু আসল লড়াইটা হবে ভোট বাক্সে। সেখানে শেষ হাসি যে হাসবে সেই সিকান্দার। এবিপি আনন্দ। রাজু, কোনো সন্দেহ নেই যে বিরোধী দল সবসময় ক্ষমতা দখলের স্বপ্ন দেখবে, ক্ষমতা দখলের আপ্রাণ চেষ্টা করবে। গণতন্ত্রের পক্ষে সেটা সুস্থ এবং স্বাভাবিক। কিন্তু আজকে দিলীপ ঘোষ কি বললেন? তিনি বলছেন যে ভারতবর্ষে কোনোদিন বিজেপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। আমি দ্রুত একবার দেখিয়ে দেবো।
চকচকে তলোয়ার দেখে লোকে বিজেপির দিকে আসছে, পার্টিও চকচক করছে, কারো গায়ে কোনো দাগ নাই। এই 1450 এমএলএ, 350 এমপি, মন্ত্রী, শুনেছেন ভারতবর্ষে কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির কেস হয়েছে, মামলা হয়েছে, সিবিআই তদন্ত হয়েছে, কেউ জেলে গেছে? কেউ বলতে পারবে না। পার্টি উইথ এ ডিফারেন্স। রাজা, আমি কত বড় তালিকা পড়বো, মানে তুমি যেখানে থামতে বলবে আমি থামবো। ব্যাপম কেলেঙ্কারি, মধ্যপ্রদেশে সিবিআই তদন্ত, দুর্নীতির অভিযোগ, শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ, পুনম মহাজন, প্রমোদ মহাজনের মেয়ে, দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ইয়াদুরাপ্পা, দুর্নীতির অভিযোগ, দল থেকে বহিষ্কার, বিজেপি করলো, আবার দলে ফিরিয়ে নিল। বাই ইলেকশনে দুটোতেই কংগ্রেস ভালো ফল করলো। বঙ্গারু লক্ষ্মণের কথা আমি আসছি না। বসুন্ধরা রাজে ললিত মল্লিতের সেই রেকমেন্ডেশনের চিঠি পাবলিক ডোমেনে। এই রাজ্যে লক্ষণ সেটা এখন কোন দলে? আমি বলছি যে দুর্নীতি নয়, কিন্তু উনি বলছেন অভিযোগই ওঠেনি, মানে মানুষ খুনের মামলা সেই 2007-এর 10ই নভেম্বর নন্দীগ্রাম পুনর্দখলের মামলা এখনো চলছে, জামিনে মুক্ত লক্ষণ শেঠ। এই মুহূর্তে বিজেপি করেন না। বিষয়টা হচ্ছে আজকের বিষয়বস্তু পঞ্চায়েত নির্বাচন না দুর্নীতি, আমি বুঝিয়ে দিচ্ছি। লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নেই। আপনাদের নেতারা যা করেছে পশ্চিমবঙ্গের মানুষের মাথা হেট করে দিয়েছে। দয়া করে বলবেন না, দয়া করে বলবেন না, দয়া করে বলবেন না। সারদা যা খেলা দেখিয়েছে, আপনার জমিদারের বেটারা এই কথা বলতে হচ্ছে, টাকা নিচ্ছে জমিদারের মতো। শুনুন, আপনি পদ্ম ফুটে কোথায় পদ্ম ফুটে জানেন? শুনুন, পদ্ম পাঁকে ফোটে। আর কংগ্রেস, সিপিএম, তৃণমূল পশ্চিমবঙ্গে যে পাঁক করেছে, পাঁক করে রেখেছে, সেখানে পদ্ম ফুটবে। নিশ্চিত থাকুন, কারণ আপনাদের কথা বলুন না, আপনাদের নেতাদের কথা বলুন না। আরে সুমিত দা, আপনি সারদার কথা বলুন না, সারদা নারদার কথা বলুন না, আপনি নারদার কথাগুলো বলুন না। আমার রেফারেন্স যখন নিলাম দ্রুত একবার দেখাবো যে সারদা এবং নারদা, কোনো সন্দেহ নেই রাজ্য বিজেপি আবার হাতিয়ার করছে এই দুটো ইস্যুকে। রাজ্য কমিটির বৈঠক থেকেই পঞ্চায়েতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিতে হাত দিয়ে দিল বিজেপি এবং প্রকাশ্য মঞ্চ থেকে কর্মীদের চাঙ্গা করতে শুরু হলো গা গরম করার প্রক্রিয়া। বর্ধমানে রাজ্য কমিটির বৈঠক শেষে জনসভা থেকে তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির ভয়ে সমস্ত পার্টি কাঁপছে। যে দিদিমণি পাত্তাই দিতেন না যে আর কেউ নেই, আমরাই আছি, সকাল থেকে সন্ধ্যা অবধি তিনি বিজেপির নাম জপ করছেন। শাসকের বিরুদ্ধে লড়াইয়ে তাদের প্রধান হাতিয়ার কি হতে চলেছে সেটা স্পষ্ট করে দিয়েছেন রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। रोजमेली में या शारदा में जिन लोगों ने भ्रष्टाचार किया है, मोदी जी ने सीबीआई को निर्देश दिए कि ऐसे लोगों को जेल की सीखों में डालो। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের গলায় যখন সারদা রোজভ্যালির তদন্তের কথা, তখন দিলীপ ঘোষের সুর আরও চড়া। উনি উড়িষ্যা গেছিলেন, দুই নেতা এখন ওখানে হাওয়া খাচ্ছেন, এখানে হাওয়া খাচ্ছেন, অনেকে ওয়েটিং লিস্টে নাম আছে। একজন আবার বললেন যে জগন্নাথকে পাঠিয়ে, বলরামকে পাঠিয়ে বন্ধ করে দিলেন, সুভদ্রা কবে আসবে? আমি বলেছিলাম যাচ্ছে। হঠাৎ সুভদ্রাকে নিয়ে এই রকম ধরনের উপমা, কি সেই ভগবান, সেই দেবীকে কি অশ্রদ্ধা করা নয়? তুলনাও জানে না কিরমভাবে কার সঙ্গে তুলনা করতে হবে। রাহুল সিংহর গলায় আবার চিটফান্ড কাণ্ডে আরো হেভিওয়েটদের গ্রেফতারির প্রচ্ছন্ন ইঙ্গিত। আরেক নেতা বলছে আমরা যাবই যাব, দিদিকে ছাড়া দেবো কি করে? অর্ধেক পার্টি যাবে জেলে। বিজেপি নেতাদের এই সুর শুনে তৃণমূলের দাবি, এর থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রীয় সংস্থাকে সামনে রেখে আসলে এটা একটা রাজনৈতিক চক্রান্ত করছে বিজেপি। এটা যে রাজনৈতিক প্রতিহিংসা, আজকে কিন্তু ঝুলি থেকে বিড়াল বেরিয়েই পড়ল। বিজেপি নেতাদের ভবিষ্যৎবাণী নিয়ে কটাক্ষের সুর মেয়রের গলায়। মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় তার কোন সহযোগী যখনই লড়াই করেছে তখনই তাদের এজেন্সির জুজুর ভয় দেখানো হবে। মানুষই সবচেয়ে বড় আদালত। তাই আমরা লড়াই করে বলি, রাজনৈতিক হোক শারীরিক হোক যে কোনো চক্রান্ত রুখতে এই লক্ষ মানুষই আমাদের সম্বল। ট্রেনে চেপে মুখ্যমন্ত্রীর মালদা যাওয়াকেও কটাক্ষ করছেন বিজেপি সভাপতি। মমতা ব্যানার্জি মালদা যাচ্ছেন সভা করে, উনি এর আগের বারে হেলিকপ্টারে করে গেছিলেন, উড়তে উড়তে ফটফট 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 ফটফট। মমতা ব্যানার্জি ট্রেনে করে যাচ্ছেন কেন না, মাননীয় অমিত শাহ এসেছিলেন, তিনি শিলিগুড়ি থেকে ট্রেনে করে কলকাতা এলেন। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, রেলে চলাটাই স্বাভাবিক, যেখানে যেখানে যেতে পারছেন রেলেই যাচ্ছেন, আবার যেখানে যেখানে হেলিকপ্টার প্রয়োজন নিশ্চয়ই হেলিকপ্টারে যাবে। ডিনার নিয়েও জোর কদমে চলছে রাজনীতি। অমিত শাহজি এখানে এসেছিলেন, এসে পাত পেতে খেলেন, রাত্রে আবার 5 তারা হোটেলে ডিনারও করলেন। দিদি কি বলেছেন, হ্যাঁ কলা পাতায় খাওয়া হচ্ছে, পরের দিন 5 স্টার হোটেলে। দাদা শিলিগুড়িতে কোনো 5 স্টার হোটেল নাই। বাকযুদ্ধ সমানে চলছে, সেই সঙ্গে চড়ছে রাজনীতির পারদও। এবিপি আনন্দ। বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক্রো লেভেল ডেভেলপমেন্ট, কন্যাশ্রী, সবুজ সাথী, 2 টাকা কিলো দরে চাল, এটা তো ঠিক আছে, কিন্তু এর সঙ্গে যেটা তৃণমূলের অস্ত্র হিসেবে যুক্ত হচ্ছে সেটা হিন্দুত্বর কথা। এটা লং টার্মে তৃণমূলের উপকার হবে। তো আমি এই জন্যই জিজ্ঞেস করছি, আপনি লক্ষ্য করুন কঙ্কালীতলায় 11টা ছাক শিশু বলি, মুকুল রায় সপরিবারে তারাপীঠ গেলেন, সাধন পাণ্ডের 40 না 80 ফুটের হনুমান, মানে আমি বলছি রামনবমী এবং হনুমান জয়ন্তীর পর মানে হিন্দুত্ব নিয়েও একটা কি টাগ অফ ওয়ার লেগে গেল? একবারই না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আপনারা লক্ষ্য রাখেন বিরোধী দলনেত্রী হিসেবে এবং ক্ষমতায় আসা থেকে যখনই যে উৎসবে যে কোনো ধর্মের মানুষের পাশে, শিখ খ্রিস্টান বলুন মুসলিম বলুন সব ধর্মের, মমতা বন্দ্যোপাধ্যায় আমি আবারও আমি আবারও বলছি, দেখুন এইটা বৈশাখ মাস চলছে তো, কাল যা কিছু দেখে মনে হচ্ছে কাল বৈশাখী ঝড়ের মতন কিছুক্ষণ থাকবে, তারপরে চলে যাবে, একবারে উড়ে যাবে। কারণ বাংলার একটা সংগ্রামের ইতিহাস আছে রাজু, বাংলায় একটা সংগ্রামের ইতিহাস আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছর যে আমি হিন্দু, সকালবেলা উঠে আপনি বলেন যে আমি প্রকৃত হিন্দু। ভেদাভেদের রাজনীতি পশ্চিমবাংলায় কবে হয়েছে রাজু? পশ্চিমবাংলায় কবে হয়েছে এটা বলতে হবে। আমি আজকে সব রাজনৈতিক দলকে আপনি জিজ্ঞেস করুন, আজকে সত্যি সকাল বিকেল রাত্রি দুপুর আমি হিন্দু হিন্দু বোঝাচ্ছি, আপনি বলুন এটা, এই কথা বলুন, হিন্দুত্বটা কি হাইলাইট বলুন না, যেটা গত বছর অবধি হয়নি। না না, তাছাড়া তো উপায় নেই। একটা সবসময় বিরোধীরা ভাবছে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে একটা মুসলিম ভোট ব্যাংক আঘাত দিতে পারলেই এই রাজনীতিটা করা সম্ভব হবে, এই কারণেই এই টার্গেটটা করেছে। এই জন্য হিন্দুদের ভোটটাকে এরা বেশি বেশি মন্দির মসজিদ করে যাচ্ছে। আমি আবারও বলছি, বাংলা সংগ্রামের ইতিহাস নিয়ে চলছে এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে 34 বছরের একটা পাথরকে সরিয়ে আজকে উন্নয়নের মধ্য দিয়ে মাত্র সবাই কারণ এই উন্নয়ন আপনারা পারবেন না। বঙ্গ রাজনীতির মেনু কার্ডে নতুন সংযোজন নিঃসন্দেহে হিন্দুত্ব, এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। দেখুন, সারদা নারদ কাণ্ডের মতো কেলেঙ্কারি তো রয়েছে, তবে তার মাঝে রাজ্য রাজনীতিতে ক্রমশই প্রকট হয়ে উঠছে আরও একটি ইস্যু, হিন্দুত্ব। পর্যবেক্ষকদের একাংশের মতে জানিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে কার্যত দড়ি টানাটানি চলছে। বিজেপি নেতাদের মুখে কখনো উঠে আসছে দুর্গাপুজোর কথা। ये सरकार देखिए विसर्जन के वक्त बोल दिया सुबह दुर्गा माता विसर्जन करो, शाम को नहीं कर सकते, मुहर्रम के ताजिए निकले। मैं आपसे पूछना चाहता हूं, मुहर्रम के ताजिए बंगाल की संस्कृति है क्या? কখনো আবার বিজয় বর্গীয়দের গলায় সরস্বতী পুজোর প্রসঙ্গ। तुष्टीकरण की नीति देखिए, विद्यालय में बच्चों को सरस्वती पूजन नहीं करने, सरस्वती पूजन नहीं कर दिया, वहां तक भी ठीक है। जब बच्चों ने अपने पालकों के साथ प्रदर्शन किया, पुलिस ने डंडे मारे। भारत माता की भी पूजन करेंगे, सरस्वती की माता की भी पूजन करेंगे। किस माँ के सपूत में दम है कि हमें सरस्वती पूजन करने से रोक सके?
প্রতিযোগিতায় পিছিয়ে নেই তৃণমূলও। কখনো অনুব্রত মণ্ডল গেরুয়া শিবিরে রামনবমী পালনের পাল্টা হিসেবে হনুমান পুজো করছেন, কখনো বোলপুরের কঙ্কালীতলায় যজ্ঞ করছেন। বীরভূমে বিজেপি মিছিল করে তাহলে কি হবে? দোষ লেগেছে, দোষ কাটাবার জন্য 11টা পাঁঠা বলি দিয়েছে। একটা মিছিল করতে 11টা পাঁঠা। যদি এরকম সভার মিছিল চলতে থাকে আর তো পাঁঠা পাওয়া যাবে না। এই রাম পাঁঠাতে ধরে নিয়ে আসতে হবে তখন, যারা টাকা নিয়েছে সারদা নারদা। মুকুল রায় তারাপীঠে সপরিবারে পুজো দিচ্ছেন। মুখ্যমন্ত্রীকে যেমন বিভিন্ন সভায় চণ্ডীপাঠ কিংবা স্তোত্র পাঠ করতে দেখা গিয়েছে, সেরকমই সব ধর্মের প্রতি সমান সম্মান দেখানোর আহ্বানও জানিয়েছেন তিনি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহসধা নমস্তুতে। সব ধর্মকে ভালোবাসি, কারণ ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে ওই বিজেপি পার্টির মতো ভাগাভাগি করে দিয়ে দাঙ্গা লাগানো নয়। কি হিন্দুত্ব দেখাচ্ছ? আমরা সবাই হিন্দু ঘরে জন্মেছি, কিন্তু আমি মুসলিমদের ভালোবাসি, আমি রাজবংশীদের ভালোবাসি, আমি খ্রিস্টানদের ভালোবাসি, আমি শিখদের ভালোবাসি। নিয়ম করে নানা সভা থেকে কৌশলে হিন্দুদের প্রসঙ্গ উস্কে দিচ্ছেন দিলীপ ঘোষরা। বলছে হিন্দু নয়, কি আশ্চর্য, কখনো বলেন হিন্দু নয়। ব্যানার্জি, কুলীন ব্রাহ্মণ, ব্রাহ্মণ বাড়ি মেয়ে, ভগবান বলুন না আল্লাহ বলুন, আপনি দুই দিকে আছেন, তো লোকে যদি সন্দেহ করে লোকের দোষ কি? বিজেপি দাবি করছে তৃণমূল তোষণের রাজনীতি করছে, আর তৃণমূল পাল্টা দোষটা পাচ্ছে বিজেপির ঘাড়ে। পশ্চিমবাংলায় 3% মুসলমান সরকারি চাকরি পায় না, কারণ কি? পড়াশোনা করতে পারে না, শিক্ষা যোগ্যতা নাই, কি করে চাকরি পাবে? তাই পেছনের দরজা দিয়ে ওবিসি করে রিজার্ভেশনের চাকরি দেওয়ার করছে। অমিত শাহজি এখানে এসেছিলেন, এসে পাত পেতে খেলে ঘটনাগুলো প্রমাণ করছে যে আদিবাসী তোষণ, সংখ্যালঘুদের নিজেদের দিকে আনবার এই অদ্ভুত খেলায় তারা মেতে উঠেছেন। গোবলয়ের মতো কি তাহলে এ রাজ্যেও ধর্মীয় মেরুকরণ ভোটে প্রধান ইস্যু হয়ে দাঁড়াতে পারে? উত্তর ভবিষ্যতের গর্ভে। এবিপি আনন্দ। মহিদুল, পুরো বিরোধী আক্রমণটার মধ্যে কিন্তু একটা নজিরবিহীন আগ্রাসন আছে। আমি কেন এই কথা বলছি? পশ্চিমবাংলার বর্ধমানের মাটিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলছেন যে মমতা ব্যানার্জির সভায় ভিড় হচ্ছে না, বিরিয়ানি আর এসি মেশিন দিয়ে লোক জোটাতে হচ্ছে, মাঠ ভরাতে হচ্ছে। বলছি সিপিএমও 34 বছর তার আগে পরে কখনো এই কথা বলার সুযোগ পায়নি বা এই কথা বলেনি। তার কারণ মমতা ব্যানার্জি ভিড় কেন ভোটে রূপান্তরিত হলো না সে নিয়ে কয়েক দশক চর্চা হয়েছে, কিন্তু ভিড় হচ্ছে না এই কথা আজকের বিজেপি বলছে। কোথাও কি একটা আক্রমণের যে পদ্ধতি, যে শব্দবন্ধ, সেটা একটা আমূল পরিবর্তন ঘটেছে? হ্যাঁ, সেটা হয়েছেই। এবং আজকে এখানে কথা হচ্ছিল, আমি সেখানে একটা জবাব দিতে চাই। রাজুদা বললেন যে আমি নিজেকে মুসলিম বলি কি হিন্দু বলি, এটা এই একটা ব্যাপার। আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন। আমি সত্যজিৎ রায়ের একটা ছবি, আগন্তুক ছবিতে, সেখানে মনমোহন মিত্র একটা কথা বলেছিলেন যে ধর্ম মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে এবং অর্গানাইজ রিলিজন, সংগঠিত ধর্ম বটেই মানুষ। আমি এই কথাটা একদমই অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টটা কারেক্ট আমি বলে মনে করি। আমি সেই জন্য কোনো ব্যক্তিগতভাবে কোনো ধর্ম বিশ্বাস করি না। অন্য যে কেউ ধর্ম তারা মানতেই পারেন, সেটা তাদের বিষয়, কিন্তু আমি কোনো ধর্ম বিশ্বাস করি না। আমি আবার তোমার কাছে কথাটা বলার ক্ষেত্রে আমি 3টে জিনিস বলার চেষ্টা করব। এক হলো যে আজকের পশ্চিমবঙ্গে যে রাজনীতিটা হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বিজেপি ভার্সেস তৃণমূলের রাজনীতিটা হচ্ছে না। তার কারণ যে তৃণমূল এক শাসক দল হিসেবে তারা অনেক বেশি শক্ত জমির ওপর দাঁড়িয়ে আছে। যে লড়াইটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটা হচ্ছে বামেদের সঙ্গে বিজেপির। সেই লড়াইটা কিসের? যে এখানে বিরোধী যে স্পেস, বিরোধী দলটা কারা, সেইটা নিয়ে হচ্ছে। আজকে অমিত শাহ যে কথাগুলো বলছেন, আপনি যদি 2014 সালে লোকসভার, জাস্ট আ মিনিট, 2014 লোকসভার পরে যদি আপনি দেখেন কংক্রিট অ্যাসেসমেন্ট, দেখুন আমি এখানে কোনো পার্টিকে রিপ্রেজেন্ট করতে আসি না, আমি একটা অবজেক্টিভ পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বলছি। আপনি 2014 লোকসভার পরে যদি আপনি দেখেন, তাহলে চৌরঙ্গিতে হচ্ছে সিপিএম এর জামানত বাজেয়াপ্ত হয়েছিল, ঠিক যেমন আজকে কাঁথিতে জামানত বাজেয়াপ্ত হয়েছে। বসিরহাট দক্ষিণে বিজেপি হচ্ছে ফার্স্ট হয়ে জিতে গেছিল শ্রমিক ভট্টাচার্য, আপনি দেখেন এখন তো সেকেন্ড হয়েই লাফালাফি করছে, কিন্তু জিতে গেছিল। তারপরে দেখা গেল 2015 মিউনিসিপ্যালিটিতেই হচ্ছে বিজেপি একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। আবার 16তে দেখা যাচ্ছে বিজেপি থার্ড পজিশন পেয়ে যায়, ডিস্টেন্ট থার্ড।
ফলে এই যে সেকেন্ড পজিশন বিজেপি পাবে এই ধরনের যে আলোচনা, এবং অমিত শাহ কিন্তু 2016 বলেছিলেন আমরা তৃণমূলকে উৎখাত করতে আসব, এরকমও বলা হয়েছিল যে ভাগ মমতা ভাগ, যিনি বলেছিলেন ভাগ মমতা ভাগ তিনি নিজেই বাংলা থেকে ভেগে গিয়ে এখন উত্তরপ্রদেশের মন্ত্রী হয়ে বসে আছেন। মহিদুল্লাহ এইমাত্র বললেন ফলে পলিটিক্যাল অ্যানালিস্ট, এই তো আবার তো আমাদের তৃণমূলের পুরো না আমি অ্যাসেসমেন্ট করছি, না তৃণমূলের বলুন না, বিজেপি এটা কি ফ্যাক্ট নয়? আমি অ্যানালিসিস করে এটা কি ফ্যাক্ট নয়? না না যিনি বলেছিলেন বুদবুদের মতো বলছি তো, এবং ওইসব ছাড়ুন, ওইসব করে তো ভোটগুলো হয়েছে। আপনি একটা বলুন না, এরপর আমরা ধর্মের বটিকা খাইয়ে বাংলাকে আপনারা ভাগ করতে পারবেন? ধর্মের বটিকা খাইয়ে ধর্মের বটিকা হলো। কিন্তু আমার বক্তব্য যে আজকেও রাজু প্রত্যেক নেতারাই একটাই কথা পরিষ্কার করে দিয়েছেন যে সারদা এবং নারদা পরবর্তী নির্বাচনেও ইলেকশনের ইস্যু হবে। আরেকবার সারদা নারদা শুধু নয়, আমরা আবার চাইবো টেট, এসএসসি, এক্স্যাক্টলি এইগুলোতে যা হচ্ছে এগুলো কি খারাপ করব, কিন্তু আমি এগুলোতেও সিবিআই চাইবো, আমরা চাইবো, আমি বলছি আমরা এসএসসি তে চাইবো, সিএসসি চাইবো, আমরা এগুলোতেও আমরা এগুলোতে 22 চাইবো। দেখতে পারবেন মন্ত্রীরা জড়িত আছে, দেখতে পারবেন আমরা সিবিআই চাইবো। চক্রান্ত করার জন্য তো সিবিআই তো আপনাদের আছে, আপনারা সেন্ট্রালে আছেন, দরকার নেই, আপনারা রাজ্যের গণতান্ত্রিক অধিকারগুলোকে নষ্ট করার জন্য, খর্ব করার জন্য ইলেকশনের সময় 2016 সালে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে আমাদের ভালো ভালো অফিসারগুলোকে ভেবেছিল যে আমরা ক্ষমতায় আসব। রাজুকে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে সিপিএমের সাথে থাকলে আর যে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ তিনি চাইবেন যে সব দুর্নীতির তদন্ত হোক। পাশাপাশি কি আপনার মনে হয় যে আপনাদের দলের কর্মসূচিতে এই নেতিবাচক তদন্ত এবং তৃণমূলের খারাপ অংশ তুলে ধরার পাশাপাশি ইতিবাচক বিকল্প কি ব্যবস্থা বিজেপি দেবে সেটাও কর্মসূচিতে থাকা উচিত? আমি পরপর বলে দিচ্ছি, দেখুন জনধন যদুয়া মুজরা, না আপনি তো বললেন, কিন্তু আমি বলছি যে এটা কি প্রচারে আসা উচিত না? একটা ব্যাংকের ঢোকেনি কেন, এবং 2 কোটি বছরে চাকরি এর জন্য বছরে 2 কোটি চাকরিটা দেওয়া হয়নি। পলিটিক্যাল অ্যানালিসিস থেকে তৃণমূলের কথা বলছি, মমতা ব্যানার্জি 1 কোটি চাকরি বছরে, আরে 70 কোটি চাকরির কথা বললেন, 70 কোটি চাকরিটা দেওয়ার কথা বলছি। নরেন্দ্র মোদি 3 বছর হচ্ছে আবার সামলেছে, বেশ 3টা বছর হয়ে গেছে। নরেন্দ্র মোদি যদি প্রকৃত হয় আমাদের আমি দেখবো যে শুধু পঞ্চায়েত নয়, তার আগে আরেকটা পরীক্ষাও আছে, আরেকটা হার্ডেল আছে শাসকদের পক্ষে এবং বিরোধীদের পক্ষেও আরেকটা পরীক্ষা রয়েছে, 7টি পুরসভার নির্বাচন। দেখুন টিএমসির সমকক্ষ লড়াই দেবো, এটা আমাদের টার্গেট আছে। আর এখানে পদ্মই ফুটলো না, পাপড়ি সবে খুলবার চেষ্টা হচ্ছে, সেখানে 80,000 প্রার্থী দেওয়ার স্বপ্ন দেখছেন। আমি আর দিবা স্বপ্ন দেখি বলি না। কোচবিহার লোকসভা উপনির্বাচনে দ্বিতীয় স্থানে, দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও দ্বিতীয় স্থানে। এই পরিসংখ্যানে ভর করে বিজেপি দাবি করছে রাজ্যে প্রধান বিরোধী শক্তি তারাই। বাকযুদ্ধ এখন চললেও আসল উত্তরটা মিলবে 2018 পঞ্চায়েত নির্বাচনে। তবে তার আগে চলতি মাসের 14 তারিখ 7 পুরসভার নির্বাচনে কি প্রাথমিক একটা উত্তর মিলবে? দক্ষিণবঙ্গের ডোমকল, রায়গঞ্জ, পূজালি ছাড়া পাহাড়ের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এবং মিরিক পুরসভায় 14ই মে ভোট। এর মধ্যে ডোমকলে এবার প্রথমবার পুরো ভোট। মুর্শিদাবাদের ডোমকলে কংগ্রেস সিপিএম জোট হয়েছে। ডোমকলের বিধায়ক সিপিএমের। ডোমকল যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেটিও সিপিএমের দখলে। বিজেপি কি পারবে এমন একটি পুরসভায় দাঁত ফোটাতে? এবারে সমস্ত বুথে সমস্ত সিটে ক্যান্ডিডেট দিয়ে পুরোপুরি লড়াই করে টিএমসির সমকক্ষ লড়াই দেবো, এটা আমাদের টার্গেট আছে। সমস্ত প্রস্তুতি আমরা করছি যেন বাধাকে অতিক্রম করে ইলেকশনে জিততে পারি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল, কিন্তু দল ভাঙিয়ে এখন সেখানে তৃণমূল ঢোকার চেষ্টা করছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি আবার সিপিএম এর দখলে। দিলীপ ঘোষরা এখন কংগ্রেসকে কটাক্ষ করছেন। নোটাতে যত ভোট হয় 1000-1500 নোটা, মানে আমি কাউকে ভোট দেবো না, তাই নোটা, আর কংগ্রেসও অতগুলো ভোট পাচ্ছে, নোটা পার্টি হয়ে গেছে। কিন্তু বিজেপি কি পারবে কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত রায়গঞ্জ দখল করতে, কিংবা দ্বিতীয় স্থানে উঠে এসে চমক দেখাতে? পূজালি পুরসভাতেই বা তারা কি করবে? 3টি সমতলের যে পুরসভা আছে সব জায়গায় আমরা ক্যান্ডিডেট দিয়েছি, এটা খুবই অনুকূলতা। সেজন্য কাঁথিতে যেরকম রেজাল্ট আমরা করেছি সেরকম একটা চমকপ্রদ রেজাল্ট আমরা এই পুরসভাতে করি। সাংগঠনিক প্রক্রিয়া আর কংগ্রেসের রাজনৈতিক প্রচেষ্টা দুটোই কিন্তু দারুণভাবে আর কি আমরা উপস্থাপিত করতে পারছি, আর সর্বত্র কংগ্রেসের গ্রহণযোগ্যতা বাড়ছে। পাহাড়ের 4টি পুরসভার ভোটে বিজেপি কোনো প্রার্থী দেয়নি, কারণ তাদের সহযোগী গোর্খা জনমুক্তি মোর্চা সেখানে লড়ছে। আর এবার পাহাড়ে জিজেএম এর সঙ্গে সরাসরি লড়াই তৃণমূলের।
কালিম্পংকে আলাদা জেলা ঘোষণা করা কিংবা মিরিককে মহকুমা, একাধিক পর্ষদ গঠন থেকে শুরু করে বারবার পাহাড়ে ছুটে যাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন তার নজর এখন পাহাড়েও। এই পরিস্থিতিতে কি হবে? বিজেপি যদি এই 7 পুরসভার ভোটে বাম কিংবা কংগ্রেসকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে কিংবা কোনো পুরসভা দখলও করে ফেলে, তাহলে কি তারা আরো দুরন্ত গতিতে ছুটবে? কিন্তু বাম কংগ্রেস নিজেদের শক্ত ঘাঁটিতে জমি কিছুটা হলেও ধরে রাখলে বিজেপি বিরোধীরা আবার তাদের কটাক্ষের সুযোগ পেয়ে যাবে। তাদের দুর্বল সংগঠনের দিকটি প্রকট হয়ে উঠতে পারে, এমনটাই মত রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল অ্যান্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1, পার্টনার বাই। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস।